ভিসির পদত্যাগ দাবিতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ ছাড়লেন ৩৫ শিক্ষক। সরকার ঢাকা থেকে একজন ভাইস চ্যান্সেলরকে এখানে পাঠাবেন এবং তিনি আমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছে তাদের থেকে তার মেধা বেশি কিংবা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা বেশি, আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। হাজী দানির বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্র খুনের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার জড়িত থাকার অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রমাণ। সিটি নির্বাচনে প্রচারণা তুঙ্গে, চট্টগ্রামের ৮২টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত, ৪ স্তরের নিরাপত্তা বলয়ের সিদ্ধান্ত। পারিবারিক দ্বন্দ্বে চাঁদপুরে জোড়া খুন, পটুয়াখালীতে সাবেক সেনা সদস্যের হাত পা বাঁধা লাশ উদ্ধার। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাহাদাত হোসেন এবং আমি শাওন দত্ত। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্যের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা। একই সাথে উপাচার্যের অপসারণেরও দাবি তাদের। এমন অচলাবস্থায় উপাচার্য জানিয়েছেন শিক্ষকদের পদত্যাগপত্র গ্রহণ করা হবে না। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10:30টার দিকে রেজিস্ট্রার্ড ভবনে আসেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। ৪৩টি প্রশাসনিক পদের ৩৭টি থেকে পদত্যাগপত্র জমা দেন ৩৫ জন শিক্ষক। তারা জানান, জরুরি কাজে দেশের এবং ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় পদত্যাগপত্র জমা দিতে পারেননি বাকি ৬ জন শিক্ষক। কিছু ঘটনার প্রেক্ষিতে, কিছু দুর্ব্যবহারের প্রেক্ষিতে, অসহযোগিতার প্রেক্ষিতে, অসৌজন্যমূলক আচরণের প্রেক্ষিতে প্রশাসনের আমাদের শিক্ষকরা অনেক ক্ষুব্ধ হয়েছে। প্রশাসনিক পদে যে সমস্ত শিক্ষকরা আছেন তাদের পদত্যাগপত্রটা আমরা এইমাত্র মাননীয় রেজিস্ট্রারের কাছে জমা দিয়ে আসলাম। যারা প্রশাসনিক পদে যারা ছিলেন তারা মাননীয় উপাচার্যের সাথে কাজ করতে পারছেন না। শিক্ষকদের মধ্যে ৩টি পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। বিশ্ববিদ্যালয় থেকে অন্য কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কাজে সরকার ঢাকা থেকে একজন ভাইস চ্যান্সেলরকে এখানে পাঠাবেন এবং তিনি আমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছে তাদের থেকে তার মেধা বেশি কিংবা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা বেশি, আমি কিন্তু সেটা বিশ্বাস। আমার একটাই মেসেজ যে আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্ডার এস্টিমেট করবেন না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এই বিশ্ববিদ্যালয়ে চালানোর দায়িত্বটা দেন। এখান থেকে তবে পদত্যাগপত্র গ্রহণ করবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পদত্যাগকারী শিক্ষকদের সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানান তিনি। শিক্ষকবৃন্দ যারা পদত্যাগ করেছেন নিশ্চয়ই তারা কোনো চিন্তা চেতনা থেকে পদত্যাগ করেছেন। ওনারা ওনাদের সিদ্ধান্ত অবশ্যই পুনর্বিবেচনা করবেন। প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ালেও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে মনোযোগী থাকবেন বলে জানান পদত্যাগকারী শিক্ষকরা। প্রত্যুষ তালুকদার, যমুনা নিউজ, সিলেট। বিষয়টি নিয়ে আরও জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছে। প্রত্যুষ, পদত্যাগপত্র গ্রহণ না করা এবং আন্দোলন থেকে সরে আসতে ভিসির আহ্বানের পর শিক্ষকদের প্রতিক্রিয়া কি জানা গেছে কিনা? হ্যাঁ, আসলে উপাচার্য মহোদয় ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমের মাধ্যমে পদত্যাগকারী যারা শিক্ষক রয়েছেন আন্দোলনরত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এই আন্দোলন থেকে তারা যেন সরে আসেন বা পদত্যাগপত্র গ্রহণ করছেন না, সর্বশেষ তিনি আমাদেরকে জানিয়েছেন। তো তারপরে সর্বশেষ শিক্ষকদের যারা পদত্যাগ করেছেন তাদের অবস্থান সম্পর্কে আমরা একটু কথা বলবো এখন শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুকউদ্দিন ফারুক স্যারের সাথে। আচ্ছা স্যার, এখন উপাচার্য মহোদয়ের আহ্বানের পর আপনাদের অবস্থানটা যদি একটু আমাদেরকে বলেন। আপনাকে ধন্যবাদ। উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আজকে হলেও উনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন কথা বলার জন্য। আমরা গত 15ই এপ্রিল অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওনার সাথে আমরা কাজ করব না, কর্মবিরতিতে আছি। গতকালকে বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছিলাম ওনাকে। তো উনি এর মধ্যে আসলে কোনো উদ্যোগ নেন নাই, বরঞ্চ উনি বলেছেন যে ঠিক আছে ওনারা আগে পদত্যাগ করুক, তারপর দেখা যায় কি হবে না হবে, দেখা যাক কি করা যায় না যায়। তো উনি যে আমাদেরকে আহ্বান জানিয়েছেন, এই মুহূর্তে আমাদের কালকে বিকেলে আমাদের সিদ্ধান্ত হবে, গ্রুপের আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব। তবে আমার কাছে যে ইনফরমেশন আছে সম্ভবত সেটা অ্যাকসেপ্ট করা হবে না, কারণ বিষয়টা আজকের না, প্রায় বছর দেড়েক আগে থেকে উনি যখন আসছেন এর অব্যবহিত পরপর থেকেই বিভিন্ন ফোরামে বিভিন্ন
আসপেক্টে উনি আমাদের শিক্ষকদের সাথে অনেক অসৌজন্যমূলক আচরণ করেছেন, আমাদের মহিলা শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তারপর আরও অনেক ধরনের অভিযোগ আছে, যেটা আমি আসলে অফিসিয়ালি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, সেটা আমাদের সিদ্ধান্তের পরে আপনাদেরকে জানানো হবে। আর এটুকু বলতে পারি যে খুব সম্ভবত আমরা ওনার আহ্বানে সাড়া না দেওয়ার একটা সিদ্ধান্ত আমাদের গ্রুপের মধ্যে আছে। আমরা বলতে পারি আপনাদের অবস্থান থেকে আপনার আগামীকালকে যদি মিটিং হয়, আপনাদের সভা হয়, সেখানে সরে আসার কোনো আভাস বা পূর্বাভাস আপনি জানাচ্ছেন না আমাদের? অনেকটাই তাই পূর্বাভাস জানাচ্ছি না, তবে আপনাকে আমরা একটা ইঙ্গিত দিতে চাচ্ছি যে আমাদের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত যদি বহাল থাকে তাহলে বলা যেতে পারে যে আমরা আসলে ওনার সাথে বসতে যাচ্ছি না, এইটুকু বলতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে স্যার যেমনটি বলছিলেন যে আগামীকাল বিকেলে ওনাদের সভা অনুষ্ঠিত হবে, ওনারা সভা করবেন, সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে এর পাশাপাশি তিনি আমাদেরকে এটাও জানিয়েছেন যে তারা আসলে তাদের অবস্থান থেকে তারা সরে আসার কোনো পরিকল্পনা তাদের নেই। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে সঙ্গে যোগ দেওয়ার জন্য। দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2 ছাত্র নিহতের ঘটনার সময় ক্যাম্পাসে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের একজন শীর্ষ নেতা। অভিযোগ রয়েছে তিনি হামলাকারীদের নির্দেশনা দিচ্ছিলেন। অভিযোগের আঙুল উঠেছে প্রক্টরের বিরুদ্ধেও। সেই রাতে মোবাইলে ধারণ করা কয়েকটি ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে শিবলি নোমানের প্রতিবেদন। বৃহস্পতিবার রাতের ছবি এটি। দেখা যাচ্ছে আহত এক শিক্ষার্থীকে টেনে আনছে সশস্ত্র হামলাকারীরা। জানা গেছে এদের বেশিরভাগই বহিরাগত। ঘটনাস্থলে ছিলেন প্রক্টর, কাছাকাছি ছিল পুলিশও। ছবিতে দেখা যায় রক্তাক্ত শিক্ষার্থীকে বাঁচানোর বদলে পুলিশের হাতে তুলে দেন প্রক্টর। আর দিনের বেলায় তিনি দাবি করেন রক্তাক্ত শিক্ষার্থীকে যারা তার কাছে নিয়ে এসেছিল তারা সাধারণ শিক্ষার্থী। সাধারণ ছাত্রছাত্রীরা হলের ভিতরে প্রবেশ করে তাদের ধরার জন্য। এই অবস্থায় ওরা ভয় পেয়ে 2-1 ছাদ থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়। আরেকটি ফুটেজে আঙুল উঁচিয়ে হলের বাইরে থেকে নির্দেশনা দিতে দেখা যায় একজনকে। এই আবু ইবনে রজ্জব দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। হামলা শেষে হাত ধুয়ে পানি পান করেন তিনি। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রজ্জব। বহিরাগতদের ক্যাম্পাসে আসা নিয়ে কথা বলতে রাজি হননি উপাচার্য। নাম না বললেও বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের কথা স্বীকার করেন প্রক্টর। অনেকেরই মুখে মুখোশ পরা ছিল আর কি, যার কারণে আমরা ধারণা করছি যে বহিরাগত সংখ্যাও ছিল অনেক। শিবলি নোমান, যমুনা নিউজ, দিনাজপুর। এদিকে হাজী দানেশে সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। বৃহস্পতিবার রাতের ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 150 জনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের উদ্যোগ নেওয়া হয়। পুলিশ সুপার জানান ওই এজাহার একপেশে হওয়ায় তা ফিরিয়ে দেওয়া হয়। পরে নিহত 2 শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার উদ্যোগ নেওয়া হলেও তা সম্পন্ন হয়নি। এদিকে 16 এপ্রিলের ঘটনায় থানায় এজাহার দাখিল করলেও পুলিশ সেটি রেকর্ড না করায় উদ্বেগ জানিয়ে ঘটনার প্রকৃত তদন্ত ও বিচার দাবি করেছেন শিক্ষক নেতারা। ছাত্র নিহতের ঘটনার জন্য উপাচার্যকে দায়ী করে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানায় প্রগতিশীল শিক্ষক ফোরাম। এবার জানাবো সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত নগরী করার প্রতিশ্রুতি দিয়েছেন 2 প্রধান প্রার্থী মঞ্জুর আলম এবং আজম নাসির। সকালে নগরীর ফিরিঙ্গি বাজার থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত আজম নাসির। তার সাথে ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। নাসির চট্টগ্রাম নগরীকে একটি সুন্দর জলাবদ্ধতা মুক্ত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। এদিকে আমানত শাহ মাজার জিয়ারত করে নগরীর খাতুনগঞ্জে প্রচারণা চালান বিএনপি সমর্থিত এম মঞ্জুর আলম। তিনি ব্যবসায়িক এই এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করার আশ্বাস দেন। আমাকে আপনার হাতে প্রতি মেয়র পদে ভোট দিলে তাহলে আমার পক্ষে সম্ভব সরকারের সহযোগিতা নিয়ে পরিকল্পিতভাবে পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে এই জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে নগরবাসীকে পরিত্রাণ দেওয়া। শুধু চাই একটা জিনিস, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বিনা হস্তক্ষেপে। এই নির্বাচন যদি সুষ্ঠু হয়, সুন্দরভাবে একটা নির্বাচন তারা আমাদেরকে উপহার দিতে পারবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মোট ভোট কেন্দ্রের ৮২ ভাগই ঝুঁকিপূর্ণ। নির্বাচন কমিশনকে এসব কেন্দ্রের তালিকা দিয়েছে পুলিশ। এর মধ্যে 4টি থানা এলাকার সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। 3টি বিষয় বিবেচনা করে চিহ্নিত এসব কেন্দ্রে 4 স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে পুলিশ। নগরীর কোতোয়ালিতে ৮৪, বাইজিতে ৬১, চকবাজারে ২৪ এবং আকবরশাহ থানা এলাকায় ২৭টি ভোট কেন্দ্র, যার প্রতিটিকে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে। পুলিশ বলছে আগে ঘটা সংঘাতের চিত্র, ভোট কেন্দ্রের অবস্থান ও কেন্দ্রে প্রার্থীদের প্রভাব, এই ৩ বিষয় বিবেচনায় এবার ৭১৯ ভোট কেন্দ্রের মধ্যে ৫৯৫টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নির্বাচন কমিশনে তালিকা জমা দেওয়া হয়েছে। প্রতিটা সেন্টারে ১০ জন আর্ম পুলিশ, ১০ জন আনসার সদস্য অস্ত্র ছাড়া, এবং যেগুলো একটু আমরা গুরুত্বপূর্ণ মনে করছি সে সমস্ত এলাকায় থাকবে পিকেট, বিভিন্ন জায়গায় পেট্রোল থাকবে। ৮২ ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়তি নিরাপত্তাও নিচ্ছে পুলিশ। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে থাকছে 4 স্তরের নিরাপত্তা বলয়। নিরাপত্তার দায়িত্বে থাকবে ১৩,০০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমরা এক্সপেক্ট করেছিলাম যে ৪,০০০ ফোর্স পাবো, সেখানে আমরা ৬,০০০ ফোর্স পেয়েছি, অফিসার পেয়েছি। তো ফলে নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা আমাদের ব্যবস্থা থাকবে। ভোটারবৃন্দ বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে আবার নিরাপদে বাসায় ফিরে আসবেন। ভোটার সংখ্যা বাড়ায় গেল সিটি কর্পোরেশন নির্বাচনের চেয়ে এবার ভোট কেন্দ্র বেড়েছে ৪৬টি। ভোট গ্রহণ করা হবে নগরীর ৪১ ওয়ার্ডের ৭১৯ কেন্দ্রের ৪,৯০৬টি বুথে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রভাব বিস্তার করে সরকার কোনো বদনামের অংশীদার হতে চায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে কুমিল্লার পদুয়ার মাজার বিশ্ব রোড নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। 3টি সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো প্রকার বদনামের অংশীদার হতে চায় না। এটা আমি আমার দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একথা স্পষ্টভাবে বলতে চাই। সিটি নির্বাচন ও নারী জনপ্রতিনিধিদের নিয়ে আরও 2টি প্রতিবেদন থাকছে সংবাদ সারা দেশের 3য় ভাগে। ছাড়পত্র ছাড়াই সুনামগঞ্জের ছাতকে কেমিক্যাল কারখানা চালাচ্ছে আকিজ গ্রুপ। বর্জ্য ব্যবস্থাপনা না করে কৃষি জমিতে ফেলার কারণে কেমিক্যাল বর্জ্যে নষ্ট হচ্ছে কৃষি জমি। বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার পরিবেশ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। ছাতক পৌরসভার ভাজনা মহল এলাকায় ফুড অ্যান্ড বেভারেজ কারখানা গড়ে তুলে আকিজ গ্রুপ। পরবর্তীতে দিয়াশলাই তৈরির কাঁচামাল পটাশিয়াম ক্লোরেটের জন্য কেমিক্যাল কারখানা স্থাপনেরও পরিকল্পনা নেয় প্রতিষ্ঠানটি। তারা পটাশিয়াম ক্লোরেট তৈরি করবে। এখানে কাঁচামাল হলো পটাশিয়াম মিউরেট অফ পটাশ থেকে তারা পটাশিয়াম ক্লোরেটটা তৈরি করবে। গত বছর পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদন করেও এখনও পায়নি ছাড়পত্র। অথচ ছাড়পত্র পাবার আগেই কেমিক্যাল উৎপাদনে যায় আকিজ গ্রুপ। ব্যবস্থাপনার অভাবে বর্জ্য ফেলে তারা কৃষি জমিতে। এতে এরই মধ্যে মাছ, গাছপালা সহ নষ্ট হয়েছে কয়েক একর জমির ফসল। এখন এই কেমিক্যালের কারণে আমরা বাচ্চা কাচ্চা লইয়া বাঁচতে হইব না। এখন তো আমরা প্রাণ বাঁচানি দায়। আমার জানি একটা দানও নাই, সব পচা গেছে কি। বাচ্চা কাচ্চার অবস্থা খুব বেশি খারাপ, শ্বাসকষ্ট তো প্রতিনিয়ত সব বাচ্চা। বিষয়টি জানতে চাইলে ক্যামেরার সামনে থেকে দ্রুতই সরে পড়েন কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তর বলছে ছাড়পত্র ছাড়া কেমিক্যাল উৎপাদন সম্পূর্ণই অবৈধ। পরিবেশ আইনে পরীক্ষামূলকভাবে চালানোর এরকম কোনো প্রভিন্স নাই। আইনে হচ্ছে আপনি ছাড়পত্র প্রাপ্তির, পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির পরে আপনি প্রতিষ্ঠান চালু করবেন। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন এলাকাবাসী। উৎপাদন বন্ধ করতে করেছেন মানববন্ধনও। তবে এবার অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেমিক্যাল থেকে ক্ষতি হবে কি হবে না সেটা আমরা কেবল তদন্তের পরেই বলতে পারবো। নির্ধারিতভাবেই যদি আমাদের পর্যবেক্ষণ দেওয়ার মতো বা সুপারিশ দেওয়ার মতো কোনো বিষয় ঘটে আমরা সুপারিশ করব। তদন্তে প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। উপযোগী না হয় তাহলে আমরা সরকারের বরাবর আমাদের। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। পারিবারিক দ্বন্দ্বে চাঁদপুরে জামাতার হাতে প্রাণ হারিয়েছেন শ্বশুর শাশুড়ি। গুরুতর আহত স্ত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
পটুয়াখালীতে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে সাবেক এক সেনা সদস্যের মরদেহ। এছাড়া আরও ৪ জেলায় ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এসব ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ভরণ-পোষণ না দেয়ায় স্বামী সুমনের সাথে কলহ চলছিল শারমিনের। এক পর্যায়ে শারীরিক নির্যাতন শুরু করলে বাবার বাড়ি চাঁদপুরের কামরাঙ্গায় চলে আসেন তিনি। রোববার রাতে সুমন সেখানে হাজির হয়ে ঝগড়া শুরু করলে বাধা দেন পরিবারের সদস্যরা। ঝগড়ার এক পর্যায়ে সুমন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শ্বশুর শাশুড়িকে। গুরুতর আহত শারমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার জামে এসে দেখলাম যে কইলো যে আপনি মোবাইলটা রিসিভ করেন না কেন, কইলো যে আমি এনে দেখি তো আপনারা রিসিভ করবো। আইসা দেখি ওনাদের এই অবস্থা, কেউ কয় মরে গেছে, কেউ কয় আছে। তখন আমি আপনার আলিগঞ্জ হাসপাতালে নিয়ে গেছি। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক সুমন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ওই ডিভোর্স লেটার পেয়েই হয়তো এই সুমন শেখ হাজবেন্ড সে এসে এখানে এই হত্যাকাণ্ড দুটো ঘটিয়েছে। পটুয়াখালীর দুমকিতে শহীদুল ইসলাম নামের সাবেক এক সেনা সদস্যের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেনাবাহিনীর এক সাবেক সদস্যকে হত্যা করা হয়েছে। তো আসামি যেই হোক আমরা ইনশাল্লাহ কাজ করছি, ইনশাল্লাহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। নেত্রকোনা সেবাশ্রম গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মারা গেছেন 2 জন। আহত 15 জনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাবনার ভাড়ারায় শরীফুল ইসলাম নামের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব বিরোধের জেরে গতরাতে এই হত্যাকাণ্ড বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। এছাড়া ঝালকাঠিতে নিখোঁজের 4 দিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। মাদারীপুরে নিখোঁজের 2 দিন পর পদ্মা নদী থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। কামরুন্নাহার কাকলি, যমুনা নিউজ। সংবাদ সারা দেশে এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে এসে থাকছে। বর্ষবরণে নারী লাঞ্ছনার প্রতিবাদ অব্যাহত। ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলছে মানবাধিকার কমিশন। পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আবারও স্বাগত। আপনারা দেখছেন সংবাদ সারা দেশ। বর্ষবরণ অনুষ্ঠানে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় বিচার ও বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী। রিটে দোষীদের 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করার নির্দেশনাও চাওয়া হয়েছে। এদিকে নারী লাঞ্ছনার ঘটনায় প্রতিবাদ অব্যাহত আছে। সকাল থেকেই রাজু ভাস্কর্য ও কার্জন হল এলাকায় মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। সেখানে অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী বলেন, অবিলম্বে দায়িত্বে অবহেলার জন্য দোষী পুলিশ সদস্যদের প্রত্যাহার করতে হবে। একই সাথে কর্তব্যে অবহেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আগামীকাল শেষ হচ্ছে দোষীদের গ্রেপ্তারে ছাত্র ইউনিয়নের আলটিমেটাম। আমরা অবিলম্বে এই প্রক্টরের অপসারণ চাই, এমনকি আমরা দোষী পুলিশ কর্মকর্তাদের বিচার চাই। সকলেই সমস্যার চিৎকার করে এখন সময় এসেছে বলতে হবে, আমাদের এই নারীর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে আমাদেরকে সমস্যারে জেগে উঠতে হবে। নারী লাঞ্ছনার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকালে বরিশাল ব্রজমোহন কলেজে সমাবেশের আয়োজন করে ছাত্র ইউনিয়ন। এতে তাদের সাথে প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষক ও গণজাগরণ মঞ্চের কর্মীরা যোগ দেয়। সমাবেশে বক্তারা বলেন, পহেলা বৈশাখের মতো সার্বজনীন উৎসবে যৌন নিপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। প্রতিবাদ হয়েছে ফরিদপুরেও। জেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে যৌন সন্ত্রাসের নিন্দা ও প্রতিবাদ জানায় সামাজিক প্রতিরোধ কমিটি। কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন চলছে রাজশাহীতে। সেখানে আছেন সহকর্মী সোহরাব হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সোহরাব, এই মানববন্ধনটি কখন শুরু হয়েছে আর মানববন্ধনে কারা কারা অংশ নিয়েছেন আর কি বলছেন তারা?
শাহাদাত, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর ঠিক 0 পয়েন্ট এলাকায় এবং এই 0 পয়েন্টে কিছুক্ষণ আগে মানববন্ধনটি শুরু হয়েছে। রাজশাহীর মূলত মহিলা পরিষদের ব্যানারে মানববন্ধনটি চলছে এবং সেই ব্যানারে কিন্তু রাজশাহীর বিভিন্ন স্তরের মানুষ এখানে আমরা লক্ষ্য করছি যে একজন ভাষা সৈনিক রয়েছে, ভাষা সৈনিক আবুল হোসেন সহ বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছেন। তারা যে দাবিটি জানাচ্ছেন সেটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী নির্যাতনের মধ্য দিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার তারা প্রতিবাদ করছেন এবং এই ধরনের ঘটনা যেন আর পরবর্তীতে না ঘটে সেই জন্য পুলিশ প্রশাসন সহ সকল ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তারা অবগত করছেন। মূলত তাদের দাবি হলো যে নারীদের প্রতি যদি এভাবে নির্যাতনের শিকার হতে হয় বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানে, বাংলার ঐতিহ্যগত সার্বজনীন অনুষ্ঠানে, তাহলে সেখানে কিভাবে আমরা আমাদের ঐতিহ্য এবং আমাদের ইতিহাস এবং আমাদের সংস্কৃতিকে আমরা রক্ষা করব। তো শাহাদাত, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মানববন্ধনটি চলবে মূলত ঠিক 6টা পর্যন্ত এবং একই সাথে শুধু আজকে এই 0 পয়েন্টে শুধু এই মহিলা পরিষদের ব্যানারে মানববন্ধন নয়, এই দাবিতে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং একই সাথে রাজশাহী কলেজ এবং সেই সাথে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ইতিমধ্যে রাজশাহীতে। শাহাদাত। সৌরভ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এদিকে পয়লা বৈশাখের ঘটনা ধর্মান্ধ গোষ্ঠীর পরিকল্পিত কাজ, এমন মন্তব্য করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ডক্টর মিজান। জঙ্গিবাদী, ধর্মান্ধ, রাজনৈতিক, দৃশ্যমান ও অদৃশ্যমান শক্তি, এরা জনপরিসরে নারীর উপস্থিতি ও অংশগ্রহণ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। কয়েকজন ছাত্র সন্দেহভাজন দুজনকে ধরে পুলিশে সুপর্দ করেছিল। বলা হচ্ছে পুলিশের অবহেলায় তারা পালিয়ে গেছে। স্বামীর হাত থেকে বাঁচতে বাবার বাড়ি গিয়েও রক্ষা পেলেন না ভোলার এক গৃহবধূ ও তার পরিবার। যৌতুকের দাবিতে স্ত্রীকে মারতে গিয়ে খুন হয়েছেন বড় বোন। ঘটনাটি ঘটেছে ভোলার দৌলতখানে। নিহত 2 শিশু সন্তানকে নিয়ে বিপাকে স্বজনেরা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী জুয়েল। মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ মা। ছোট বোন শারমিনকে স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিতে হলো বড় বোন শাহনাজকে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জুয়েল স্ত্রীকে নির্যাতন করত। নির্যাতনের হাত থেকে বাঁচতে বাবার বাড়ি ভোলার দৌলতখানে চলে আসে শারমিন। সেখানেও হানা দেয় লোভী জুয়েল। সাথে সাথে যায় ওই বাড়ি যা ওর গানা লাগে, ওর গা লাগছে লাগা সাথে সাথে মারি আর উঠা ফেরা দৌড় দিছে। আমার 2টা বাচ্চা কার কাছে যাইব? নিহতের স্বজনই নয়, জুয়েলের বিরুদ্ধে খুন, নারী নির্যাতন সহ নানা অভিযোগ কলাকোপা গ্রামবাসীর। অগতির বাইরে অবস্থা, এলাকার মানুষ কেউ ওকে মানাইতে পারে না, কোনো মানুষ ওকে মানাইতে পারে না, কোনো মানুষ বড় কথা কয় না। যত টাকা লে, যদি 5,000 দাও, 10,000 দাও, 5,000 দাও, দিছে টাকা হেয়ার পরে এই টাকা নিয়ে দিতে বললে এই মারফিটার মনে করিয়ে দিছে, না দিলে ফিরে অফিসার করে, তার জন্য আমরা ফাঁসি চাইছে। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক অভিযুক্ত জুয়েল। পুলিশের আশ্বাস, শিগগিরই গ্রেফতার হবে আসামি। যার নামে 4 জন আসামির ভিতরে 2 নম্বর আসামিকে গ্রেপ্তার করি। অন্যান্য আসামিদের গ্রেপ্তার ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। অতি শীঘ্রই আসামিদের গ্রেপ্তার সম্ভব হবে বলে আমি আশা করি। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে 16 এপ্রিল জুয়েল ও তার পরিবারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। কামরুন নাহার কাকলি, যমুনা নিউজ। সংবাদ সাথে সেরে পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি। আমাদের সাথে থাকুন। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে যা দেখবেন: বাধার বৃত্তে বন্দী নারী জনপ্রতিনিধিরা, বৈষম্যের অভিযোগ। আরো একবার স্বাগত, দেখছেন সংবাদ সারা দেশ। এই পর্যায়ে শিরোনামগুলো দেখে নেব আরো একবার। ভিসির পদত্যাগ দাবিতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদ ছাড়লেন 35 শিক্ষক। ঢাকা থেকে একজন ভাইস চ্যান্সেলরকে এখানে পাঠাবেন এবং তিনি আমাদের আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছে
তাদের থেকে তার মেধা বেশি কিংবা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা বেশি, আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে 2 ছাত্র খুনের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার জড়িত থাকার অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রমাণ। সিটি নির্বাচনের প্রচারণা তুঙ্গে, চট্টগ্রামের 82টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত, 4 স্তরের নিরাপত্তা বলয়ের সিদ্ধান্ত। পারিবারিক দ্বন্দ্বে চাঁদপুরে জোড়া খুন, পটুয়াখালীতে সাবেক সেনা সদস্যের হাত পা বাঁধা লাশ উদ্ধার। বগুড়ায় আলাদা অভিযানে বিদেশি রিভলভার ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ 3 জনকে আটক করেছে পুলিশ। সকালে শহরের সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল গোলাম আহাদ নামে একজনকে আটক করে। তার কাছ থেকে 5 রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলভার, ধারালো অস্ত্র ও বেশ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এছাড়া শিবগঞ্জ উপজেলা থেকে 3 রাউন্ড গুলি, বিদেশি রিভলভার ও 2টি অস্ত্রসহ 2 জনকে আটক করে পুলিশ। আবারও সিটি নির্বাচনের খবর। বেহাল দশা চট্টগ্রাম মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ 2 ওয়ার্ড চকবাজার ও সুলকবহরের। খাল, নালা নর্দমা দখল হয়ে যায়, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পুরো এলাকা। ফুটপাত আর রাস্তাঘাট দখল করে বসে বাজার। দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর। সুলকবহর ও চকবাজার ওয়ার্ডের অবস্থান শহরের মাঝামাঝি। এখানকার প্রধান সমস্যাও জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার অভাব আর অপরিকল্পিত উন্নয়নের ছাপ চোখে পড়ে সহজেই। 2টি ওয়ার্ডেই পানির নিষ্কাশন উপযোগী নালা খুঁজে পাওয়া যায়। খাল দখল করে গড়ে উঠছে স্থাপনা, আর রাস্তাঘাটে ময়লা আবর্জনা পড়ে থাকাটাই যেন স্বাভাবিক। রাস্তাঘাটের দশাও বেহাল। দোনো সাইডেও আছে ডাস্টবিন, এখানে নাই। এখানে খোলা জায়গা তো মানে এই বাসাবারে এই ময়লাগুলো পালাতে আছে। মাঝখানে আমরা সুলকবহর ওয়ার্ড, ওই পাশটা হচ্ছে চকবাজার ওয়ার্ড, কিন্তু আমরা সুলকবহরে এই পানিটা খাচ্ছি। রাস্তাটা মেজরিটি % অংশ সুলকবহর ওয়ার্ডের। রাস্তাটার কাজ করা জরুরি হয়ে পড়ছে। বারবার ওনারা রাস্তা উঁচা করতেছে, ড্রেনগুলো পুকুর হয়ে যাচ্ছে, আবার একটা পাশের রাস্তা পুকুর হয়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বেচাকেনা চলে রাস্তা আর ফুটপাত দখল করে গড়ে ওঠা বাজারে। ফলে লেগে থাকে যানজট, আর অনুমোদন ছাড়াই রাস্তায় অবাধে চলে টমটম। যানজটটা একটু নিরসন করুক, আর খালটা একটু পরিষ্কার রাখুক, আর ডাস্টবিনটা যাতে একটু পরিষ্কার থাকে। গন্ধ ছড়ায়, একদম খুব বাচ্চা নিয়ে যেতে আসতে সমস্যা হয়। জ্যাম তো আছে, এটা প্রত্যেকদিন। কোনো সময় পুলিশে ধরলে আমরা উঠে যাই, আর এরপরে আবার নামি। সীমাবদ্ধতা সত্ত্বেও এলাকার উন্নয়নের চেষ্টা করছেন বলে দাবি করলেন 2 ওয়ার্ডের কাউন্সিলর। এমন কোনো গলি উপগলি বা রাস্তা নেই যেখানে আমার উন্নয়নের টাচ পড়েনি, প্রত্যেকটাতে করেছি। তারপরে যে নষ্ট হয়নি তা না, নষ্ট হচ্ছে কাজ হচ্ছে, নষ্ট হচ্ছে কাজ, এটা সিরিয়াল। 5 বছরে 147টি প্রকল্প বাস্তবায়ন করেছি। এর মধ্যে রাস্তাঘাট, কালভার্ট প্রত্যেকটি জায়গায় আমার উন্নয়নের ছোঁয়া লেগেছে। জলাবদ্ধতা থেকে মুক্তির আশ্বাস আর নয়, এবার কার্যকর পদক্ষেপ চান 2 ওয়ার্ডের বাসিন্দারা। রেশমা নন্দী, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাধার বৃত্ত থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারছেন না নারীরা, তা সে সাধারণ নারী হোক এমনকি নির্বাচনী জনপ্রতিনিধি। ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত নারী সদস্য বরাবরই বৈষম্যের শিকার বলে অভিযোগ তাদের। নীতি নির্ধারণী কোনো কাজের সিদ্ধান্ত নেয়ার সুযোগ কমই পান এসব নারী প্রতিনিধি। বগুড়ার গোকুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য কামরুন নাহার প্রায় প্রতিদিনই পরিষদে আসেন তিনি, কিন্তু 2-1টি সনদ স্বাক্ষর আর চা বিস্কুট খাওয়া ছাড়া তেমন কোনো কাজই নেই তার। একটা মহিলা ছেলে মেম্বার যা পায় তার শিখি ভাগও মহিলা করুক দেয় না, তাহলে ওই জায়গার যাতে তারা ব্যর্থতা হয়ে গেল মহিলা মেম্বারেরা। তাহলে ওই আসনটা সরকারের দেওয়ার কোনো কথা ছিল না, দেওয়াই ভালো। শুধু ইউনিয়ন পরিষদে নয়, একই চিত্র সিটি কর্পোরেশনেও। জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও নগর ভবনে যাওয়া আসা ছাড়া কোনো কাজই থাকে না তাদের জন্য। নারী কাউন্সিলরদের অভিযোগ, গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে তাদের ডাকার প্রয়োজনও মনে করেন না মেয়র। আমাদের কাজ কি কিছু বুঝি না, শুধু সিটি কর্পোরেশনে যাই আর আসি, এছাড়া তার কোনো কাজ নেই। কারণ মিটিং বসবে, মিটিং হবে, সিটিং হবে, তারপরে কি একটা নেবে যে না সিদ্ধান্ত নেবে যে এইটা করেন ওইটা করেন বা এইটা আসলো, আমাদের কোনো রকমের কোনো কিছু হয়নি। এবার আমরা একদম স্রেফ বসে আছি বলতে গেলে। নারী নন, একজন প্রতিনিধি হয়ে কাজ করতে চান তারা, কিন্তু অংশগ্রহণ তো দূরের কথা, মেলে নানা বঞ্চনা। আমরা নারী সদস্য যারা খুবই খারাপ অবস্থায় আছি, আমরা অবহেলিত, লাঞ্ছিত। শুধু ওই সই দেওয়ার বেলায় সই দেও, কিন্তু আমরা সই দিয়ে চলে যাই, কিন্তু আমরা যদি সই না দেই তাহলে তো আমাদের অনেক কিছু বলা হয়।
মেয়র কিংবা পুরুষ কাউন্সিলরদের কাছ থেকে এমন বিমাতা সুলভ আচরণ আহত করছে নারী কাউন্সিলরদের, কিন্তু তারা চান সহযোগিতার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। মামলা সংক্রান্ত জটিলতা থাকায় 4 বছর পর ভোলা লালমোহনের ফরাজগঞ্জে ইউনিয়নের স্থগিত 2টি কেন্দ্রের ভোট গ্রহণ হচ্ছে আজ। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এখন চলছে গণনা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ভোট কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 প্রার্থী। 2011 সালের 31 মার্চ অনুষ্ঠিত নির্বাচনে 3 ও 7 নম্বর কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ভোট গ্রহণ স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার সেলিম হাইকোর্টে মামলা করেন। মামলাটি খারিজ হওয়ায় ভোট হচ্ছে আজ। বাগেরহাটের মংলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে রেকর্ড রুমের মূল্যবান নথিপত্র। স্থানীয়রা জানান, ভূমি অফিসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে যায় রেকর্ড রুমের মূল্যবান দলিলপত্র। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে 5 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মানসম্পন্ন পণ্যের ব্যবহার বাড়াতে ফেনীতে হয়ে গেল যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলের সাব ডিলার সম্মেলন। দুপুরে স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী চেম্বারের সভাপতি আইনুল কবির শামীম, পৌর কাউন্সিলর ও এক্সক্লুসিভ পরিবেশক ওমর ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে অংশ নেন এরিয়া সেলস ম্যানেজার, ডিলার ও সাব ডিলাররা। এ সময় প্রতিষ্ঠানের পক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার শাহরিয়ার কবির বক্তব্য রাখেন। ইলেকট্রনিক্স পণ্যের গুণগত মান নিশ্চিত করে দেশবাসীর মধ্যে ব্যবহার বাড়াতে যমুনার কর্মতৎপরতা ও পরিধি তুলে ধরেন তিনি। পরে প্রধান অতিথি তার বক্তব্যে সুনামের ধারা যমুনা পরিবার বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রতে বিজয়ী 3 জনকে পুরস্কৃত করা হয়। সংবাদ শেষে দেশে আরো একবার বিরতি। যখন ফিরবো তখন থাকছে বাঁধ সংস্কার না হওয়ায় নেত্রকোনার হাওড় অঞ্চলে আগাম বন্যার আশঙ্কা, পাকার আগেই ধান কাটছেন চাষিরা। আরও একবার স্বাগত। দেখছেন সংবাদ সারা দেশ। ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় এক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। দুপুরে শহরের হলি ক্রিসেন্ট শিশু ও জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, সকালে বাড়িতে সন্তান প্রসবের পর অবস্থার অবনতি হলে নাজমা আক্তারকে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসক না থাকলেও কয়েকজন নার্স ও হাসপাতাল মালিকের স্ত্রী তার চিকিৎসা শুরু করেন। রোগীকে নিয়ে যেতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বাধা দেয় এবং অস্ত্রোপচার কক্ষে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে নাজমার মৃত্যু হয়। এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানিয়েছেন, অভিযোগ তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। স্থলসীমা চুক্তি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে র্যালি ও সমাবেশ করেছে ছিটমহলের বাসিন্দারা। দুপুরে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির প্রধান কার্যালয় থেকে একটি মোটরসাইকেল র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা ভারতের পার্লামেন্টের চলতি অধিবেশনে চুক্তিটি অনুমোদনের জোরালো দাবি জানান। পরে সমন্বয় কমিটি জেলা প্রশাসকের মাধ্যমে ভারতীয় হাই কমিশন বরাবর স্মারকলিপি দেন। আগাম বন্যার আশঙ্কায় নেত্রকোনার হাওড় অঞ্চলে বোরো ধান পাকার আগেই কাটতে শুরু করেছে কৃষক। সময়মতো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার না হওয়ায় এবারও আতঙ্কে দিন কাটছে চাষিদের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সময়মতো বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা যায়নি। গেল বছর পাকা ধান ঘরে তোলার আগ মুহূর্তে আগাম বন্যা হানা দিলে তলিয়ে যায় কৃষকের স্বপ্ন। গত 1 বছরে পানির তোরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত না হয় এবারও ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় হাওড় অঞ্চলের চাষিরা। আমরা গরিব মানুষ, এই এলাকার বাটি অঞ্চলের মানুষ, আমরা একটি ফসলের উপর নির্ভর করি। যদি বান ছুটে জায়গার বৃষ্টি আসে পুরা ধানই আমরা শেষ। আমরা সারা বছর লেগে এবারে বছর লেগে আমরা শেষ। প্রতি বছরে একটু মাটি কাটে আর এই কুচ গোবরে নেয় না আমরা। এটা যদি ভালোভাবে মেরামত না করে তো এই বেরি বান্ধের আমরা কোনো দরকার পড়তেছে না।
উন্নয়ন বাজেট দেরিতে ছাড় হওয়ায় সময়মতো কাজ শুরু করা যায়নি বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কমিটিগুলো প্রাপ্তিতে বিলম্ব হয়েছে, ফলে কাজগুলো দেরিতে আমাদের শুরু করতে হচ্ছে। আর সবচেয়ে বড় হলো যে বাজেট প্রাপ্তি, আমরা 25% বাজেট পেয়েছি, সেগুলা বাজেট বিলম্বের প্রাপ্তির কারণে কাজগুলো একটু বিলম্ব হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ হানা না দিলে চলতি মাসেই হাওরের ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে কৃষি অফিস। প্রাকৃতিক দুর্যোগ যদি হয়ে যায় সেটা তো অন্য কথা, কিন্তু যেহেতু হাওড়াঞ্চলের ধান কাটা শুরু হয়ে গেছে, এই এপ্রিল মাসের ভিতরে ধান কাটা শেষ হয়ে যাবে, কাজে এটার সম্ভাবনাটা কম, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা সেক্ষেত্রে কম। এবছর নেত্রকোনায় 1,83,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওড় অঞ্চলের 37,000 হেক্টর জমির ফলনে সন্তুষ্ট চাষিরা। রাজীব সাহা, যমুনা নিউজ। পটুয়াখালীর কুয়াকাটায় হয়ে গেল রাখাইনদের বর্ষবরণ জলকেলি উৎসব। এই উপলক্ষে সকালে মোথাও পাড়ায় বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশ নেন রাখাইন সম্প্রদায়ের কিশোর কিশোরীরা। উৎসবে রাখাইনদের পাশাপাশি অংশ নেন মারমা সম্প্রদায়ের লোকজন। প্রতি বছর পুরাতনের গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করতে এমন আয়োজন করেন তারা। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্থানীয়দের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এবারে জলকেলি। আর এই ছিল সংবাদ সারা দেশে। শেষ করার আগে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। ভিসির পদত্যাগ দাবিতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ ছাড়লেন 35 শিক্ষক। এখানে পাঠাবেন এবং তিনি আমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছে তাদের থেকে তার মেধা বেশি কিংবা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা বেশি, আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে 2 ছাত্র খুনের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতারা জড়িত থাকার অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রমাণ। সিটি নির্বাচন প্রচারণা তুঙ্গে, চট্টগ্রামের 82টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত, 4 স্তরের নিরাপত্তা বলয়ের সিদ্ধান্ত। পারিবারিক দ্বন্দ্বে চাঁদপুরে জোড়া খুন, পটুয়াখালীতে সাবেক সেনা সদস্যের হাত পা বাঁধা লাশ উদ্ধার। আর এই ছিল এখনকার মতো। সন্ধ্যা 6টায় আজকের চট্টগ্রাম নিয়ে ফিরবো, দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।